আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ হয় নাই বোধহয়, শুনতে তো খারাপ লাগে না, তাই না? যাদের শুনতে খারাপ লাগে আস্তে করে এখান থেকে সরে যান। আপনাদের জন্য ইলিয়াস হোসাইন ভিডিও তৈরি করে না। ইলিয়াস হোসাইনের ভিডিও দেখার অসংখ্য অগণিত মানুষ আছে, তারাই যথেষ্ট। এই বাংলাদেশ যাদের সালাম শুনলে, আল্লাহ হাফিজ শুনলে চুলকানি ওঠে, তাদের জন্য না। এই বাংলাদেশ হাজারো লক্ষ মুসলিম শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে মুসলমানদের ইসলাম ধর্ম এমনিতেই প্রতিষ্ঠিত হয় নাই। এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অতএব আমার এই বাংলাদেশের মতো এক খণ্ড এই ভূমিকে এত সহজে আপনাদের নিয়ন্ত্রণে নেওয়া যাবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাজীব নামে একজন ব্লগার খুন হয়েছিল। যখন গণজাগরণ মঞ্চের বিরাট উত্তাল অবস্থা, তখন তাকে ইসলামী জঙ্গি গোষ্ঠী খুন করেছে বলে প্রচার করা হলো সারা পৃথিবীতে। সেই রাজীব যে মারা যাবে তার একদিন আগে আমাকে সেনাবাহিনীর একজন অফিসার, তিনি যে কোনো একটা র্যাবের অধিনায়ক ছিলেন, তিনি আমাকে আগের দিন বলেছিলেন যে কালকে একটা ঘটনা ঘটছে, একটা উইকেট পড়বে। পরদিন যখন ওইটা হলো, আমি মিলানোর পরে তাকে ফোন করলাম, পরে বললো অফিসে এসে তারপরে কথা হবে। এরপরে সে বললো যে হ্যাঁ এই ঘটনা। আপনি একটু হিসাবটা মিলান যে রাজীব একজন ব্লগার, যে কিনা সকাল সন্ধ্যা তার ব্লগের মধ্যে সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করত। এবং বাংলাদেশের নাস্তিকদের মূল টার্গেট হচ্ছে ইসলাম ধর্ম, তারা অন্য ধর্ম নিয়ে কখনোই কথা বলে না। আপনি দেখুন আজকে তাসলিমা নসরিন, এই তাসলিমা নসরিন সারাদিন ভারতে পড়ে আছে এবং সারাদিন সে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আচ্ছা, আপনি যদি নাস্তিক হন, যদি ধর্মবিদ্বেষী হন, তাহলে হিন্দুদের ধর্ম নিয়ে কথা বলেন। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে তার মধ্যে তো সবচেয়ে আপনি যদি সমালোচনা করতে চান, আপনি ওখানে বসে করছেন না কেন? সেটা কিন্তু করছে না, কিন্তু সেখানে বসে তিনি ইসলাম ধর্ম নিয়ে সারাদিন কথা বলছে। অতএব আমাদের বাংলাদেশের যে নাস্তিক, তাদের ইউনিক যে ক্যারেক্টার, সেটা হচ্ছে তারা সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলে। এবং সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজীবকে নিয়ন্ত্রিত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা খুন করেছিল। শুধু একটু চিন্তা করুন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে এমন বড় বড় কোনো নেতা মারা যাওয়ার পর শেখ হাসিনা কোনোদিন তার বাসায় গিয়েছে? সাথে সাথে রাজীবের বাসায় গিয়েছে শেখ হাসিনা। এসবের পেছনে উদ্দেশ্য আছে। অতএব বাংলাদেশে যত নাস্তিক, ইসলাম বিদ্বেষীরা খুন হয়, কোনো ঘটনার সাথে দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ জড়িত না, কোনো ইসলামী সংগঠন তার সাথে জড়িত না। প্রতিটা ঘটনার সাথে এই নিয়ন্ত্রিত যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তারা জড়িত। মুসলিম ফান্ডালিস্টরা যদি নাকি এই ধরনের জঙ্গিদেরকে যদি তাকমা দেওয়ার জন্য যদি বলা হয় যে নাস্তিকদের খুন করে, তাহলে শাহরিয়ার কবির পুলিশ প্রোটেকশন ছাড়া চলে কিভাবে বাংলাদেশে? মিথিলা ফারজানা পুলিশ প্রোটেকশন ছাড়া বাংলাদেশে চলে কিভাবে? এর মানেই হচ্ছে বাংলাদেশের যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, তারা অত্যন্ত উদার, এবং ইসলাম ধর্ম যে উদারতার একটি ধর্ম পৃথিবীর মধ্যে, সেটাকে প্রমাণ করে। আজকে দেখুন, বাংলাদেশে একটা মাদ্রাসার মধ্যে তারা জাতীয় সঙ্গীতের সুরে নাকি আপনার হামদ পাঠ করেছে। এই জন্য সেই মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। সে মাদ্রাসা বন্ধ করেছে যে ম্যাজিস্ট্রেট, সেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সে হচ্ছে একজন দাস। তো সেই দাস, তার তো আমার মুসলমান ধর্ম নিয়ে একটা আলাদা বাড়তি চুলকানি থাকবে। এটা তো তাদের মূল টার্গেট, যে বাংলাদেশের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে হবে। আমি যদি জাতীয় সঙ্গীতের সুরে গাইতে না পারি, তাহলে যেই জাতীয় সঙ্গীত যিনি লিখেছিলেন এবং সেই গানের সুর যদি গগন হরকরার সুর থেকে চুরি করে এনে তারপরে রবীন্দ্রনাথ আমাদেরকে সেই জাতীয় সঙ্গীত উপহার দিতে পারেন, আমি আপনার সুরটা একটু নিয়ে যদি হামদ গাই, আপনার সমস্যা কোথায়? দেশপ্রেমিক তো তারাই যারা হামদকেও জাতীয় সঙ্গীতের সুরে গাইতে চেয়েছেন। কিন্তু আপনারা যে জাতীয় সঙ্গীত লিখেছেন, সেই জাতীয় সঙ্গীত বাংলাদেশে চলবে না। আমি প্রতিটা মুসলমানকে বলতে চাই, যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে আপনি এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকতে হবে।
দেশের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এই জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, কারণ এটা তাদের ধর্মীয় একটা গান। এই ধর্মীয় একটা কবিতা গানকে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে নিতে পারি না। এটা প্রমাণ করতে হবে যে রবীন্দ্রনাথ এই গান বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য লিখেছে। গান লেখা হয়েছে 1905 সালে, আর জাতীয় সঙ্গীত বাংলাদেশ স্বাধীন হচ্ছে 1971 সালে। এই গান এসে আমাদের জাতীয় সঙ্গীত হয়ে গেল। এসব ষড়যন্ত্র চলবে না বাংলাদেশে। বাংলাদেশে যদি সুযোগ আসে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। আর যতদিন পরিবর্তন না হচ্ছে, মুসলমানদের কাছে অনুরোধ থাকবে জাতীয় সঙ্গীত গাবে। অতএব এই মাদ্রাসাকে কিন্তু তারা প্রতিটা টেলিভিশন পত্রিকা নিউজ করেছে। জাতীয় সঙ্গীতের আদলে মাদ্রাসায় অন্য গান গাওয়া হয়েছে, মাদ্রাসা বন্ধ। এটি নিয়ে খুব কাজ করা হলো। যখন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, তখন আপনারা কোথায় ছিলেন? বাংলাদেশে এখন দুইটা গ্রুপ, একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী সাংবাদিক লীগ, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাংবাদিক। এই দুই গ্রুপের মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশের যত ইউটিউবার আছে সবাই সাংবাদিক, কারণ যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই তো সাংবাদিক, তাই না? ইউটিউবাররা এখন সাংবাদিকতার দায়িত্ব পালন করছে। যেই সংবাদ এই গণমাধ্যমে আসার কথা ছিল সেটা এখন ইউটিউবে আসছে। অতএব ইউটিউবের সাংবাদিকরাই হচ্ছে আসল সাংবাদিক। বরং বাংলাদেশে যারা সাংবাদিক পরিচয় দেয়, যারা গণমাধ্যম পরিচালনা করছেন, তারা আজকে ইউটিউবের এই মুক্ত সাংবাদিকতাকে বন্ধ করার জন্য একের পর এক নিউজ করে যাচ্ছে। তারা কিন্তু চরম আকারে একটা একতাবদ্ধের ডাক দিয়েছে। তাদের মধ্যে কিন্তু ইউনিটি চরম, কারণ আম ছাড়া সব যাওয়ার অবস্থা। এক নাম্বার হচ্ছে সরকারকে টিকায় রাখতে হবে, কারণ সরকার যদি যায় তাহলে তো অবস্থা খারাপ আছে। আর সরকার না গেলেও এখন এই যে সবাই মিলে বয়কটের ডাক দিয়েছে, যে কারণে তাদের তো এখন মানে রুটি রুচির একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। ইকবাল সুবহানকে আপনার ওই সাগররুনির হত্যাকাণ্ডের জন্য কাজে লেগেছিল, কাজে লাগিয়েছে। এরপরে হাসিনা পাখার মধ্যে একটা লাথি মেরেছে, লাথি মেরে বের করে দিয়েছে। এখন আর সে উপদেষ্টা নাই। তো গুরুত্ব তো দিন দিন কমছে। তাদের গুরুত্ব আমরা এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যে এই কুকুরদের বাসা পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, সেই জায়গায় নিয়ে যেতে চাই। 71 টেলিভিশন বয়কটের বিরুদ্ধে তারা দুইটা ধ্বনি তুলছেন। এক নাম্বার ধ্বনি হচ্ছে কি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নাকি আমরা এই শক্তি, যারা 71 টিভির বিরুদ্ধে কথা বলছে। আরেকটা কি, মুক্ত গণমাধ্যমের উপরে হুমকি হিসেবে তারা নিয়েছে। এই দুটাকে তারা চরমভাবে প্রচার করছে। আমি দুটা বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রথম আলোচনাটা কি, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যদি নাকি পক্ষে যদি আপনারা হন, তাহলে এই যে আবুল আসাদ সংগ্রাম পত্রিকার যে সম্পাদক, প্রায় 2 বছর টানা জেল খাটলেন, কই কেউ তো আওয়াজ তুললেন না? তিনি তো একজন মুক্তিযোদ্ধা। আচ্ছা, যখন আমরা এই কথাগুলো বলছি, ঠিক তখন বাংলাদেশের সাংবাদিকেরা যে হাসিনার পা চেটে একনায়কতান্ত্রিক একটা দেশ পরিচালনা করছে, এটা কি মুক্তিযোদ্ধার মূলনীতি ছিল? নির্বাচনে দিনের ভোট রাতে হচ্ছে, এই ভোটের জন্যই তো দেশটা স্বাধীন হয়েছিল, তাই না? পাকিস্তান আমলে কয়জন মানুষ না খেয়ে মারা গেছে? 15 লাখ মানুষ মারা গিয়েছিল শেখ মুজিবের সময় না খেয়ে। তো সেই 74-এর যে মন্বন্তর হয়েছিল, সে মন্বন্তরের আগে সারা পাকিস্তান মিলেও এতজন মানুষ মারা যায়নি। যুদ্ধে মারা গিয়েছে কতজন? তার চাইতে বেশি মানুষ মারা গিয়েছে 71 থেকে 75। খুন হয়েছে 400 নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। এই রক্ষী বাহিনীর অত্যাচারে ঘরে ঘুমাইতে পারে নাই। তো পাকিস্তান আমলে তো এত মানুষ মারা যায় না। যুদ্ধে যা বলা হয়, 30 লক্ষ কার বাবা মরেছে? 30 লক্ষ হিসাব দেন না। 50 বছর হয়েছে, আজ পর্যন্ত যুদ্ধে কতজন মানুষ মারা গেছে সেই হিসাব মিলান। কারণ কি? কারণ হচ্ছে সব কিছু হচ্ছে ভারতের। যে মানুষ মারা গিয়েছে তাদেরও বিভিন্ন জনকে, বুদ্ধিজীবী থেকে শুরু করে যাদেরকে হত্যা করার কথা বলা হয়, বেশিরভাগই র করেছে। 14ই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে ছিল, তাদের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশে কোনো কিছু, নিজেরাই জীবন বাঁচিয়ে তারপরে অবস্থা খারাপ। 14ই ডিসেম্বর কিভাবে খুঁজে খুঁজে তারপর বুদ্ধিজীবী হত্যা করা হয়,
সব কিছু রয়ের কাজ। বাংলাদেশে কোনো মেধাবী মানুষ থাকুক এটা র কখনোই চায় নাই, যেই কারণেই তারা তাদেরকে খুন করেছে। অতএব আপনারা যারা আজকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদের কোনো কিছু মুক্তিযুদ্ধের পক্ষে আসলে যাচ্ছে না। এরপরে হচ্ছে মুক্ত গণমাধ্যম। তো মুক্ত গণমাধ্যমের পক্ষে যদি আপনাদের এতটা থাকে, তাহলে 21শে টিভি যখন বন্ধ হলো তখন কই ছিলেন? 21শে টেলিভিশনের চেয়ারম্যান যখন আটক হলো তখন কোথায় ছিলেন? মুসাদ্দেক হোসেন ভালো দেশে থাকতে পারে না, আপনারা কোথায়? তারপরে বাংলা ভিশনের সাদেক হোসেন খোকা পক্ষের লোকজন যেতে পারে না, আপনারা কোথায়? যখন কিনা দিগন্তে টেলিভিশন বন্ধ হয়েছিল তখন কই ছিলেন? ইসলামিক টিভির সময় কোথায় ছিলেন? তখন তো কিছু বলেন নাই। মুক্ত গণমাধ্যমের কথা বলেন। ময়মনসিংহের এমপি এক নারীকে ধর্ষণ করেছে এবং সেই নারী তার বিরুদ্ধে মামলা করেছে। কোনো মিডিয়া প্রচার করেছেন? একটা গণমাধ্যম প্রচার করেছেন? অথচ নুরুর বিরুদ্ধে যেই মেয়ের ধর্ষণের সহযোগিতার মামলা, সেই মেয়ের পাশের প্রতিটা টেলিভিশনে লাইভ থেকে শুরু করে টক শো সব কিছু হচ্ছে। কেন? সেই মেয়ে কি ইচ্ছার বিরুদ্ধে তাকে কিছু করেছে? প্রেম তো সারাদিনই করছি আমরা, কত মেয়ের সাথেই প্রেম করছি, তাদের সাথে মিউচুয়াল যে সেক্সুয়াল যে সম্পর্ক হচ্ছে সেটা তো বাংলাদেশে এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে তো কানাঘুষা করার কিছু নাই। তো সেটা যদি ধর্ষণ হয়, এমপি তাকে চাকরির প্রলোভন দেখিয়ে তারপর ধর্ষণ করলো, সেটা নিয়ে মামলা হলো, সেটার পাশে আপনারা নাই কেন? গাজী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে, যিনি ছোটখাটো সাংবাদিক না, সাংবাদিকের এক অংশের একজন সভাপতি। কই কোনো হাঁচি নাই তো। অতএব আপনারা আপনাদের মতো একটা পক্ষ যে নিয়েছেন সেটা আমরা জানি। অতএব আপনারা এখন এক পক্ষ, আমরা এখন আরেক পক্ষ, দেখা যাক কোন পক্ষ জিতে। আমরা আপনার টেলিভিশন দেখবো না, সেটাও আপনি জোর করে দেখাবেন। সুন্দরী টুন্দরী হইলেও নাই দেখতাম। এই ফারজানা রূপা, মিথিলা ফারজানা, এই নাজনীন মুন্নি, ভাই দেখাই তো বোঝা যায় না ছেলে না মেয়ে। একটা মানুষের তো আকর্ষণ আসতে হবে, সেটাও তো আসে না। দেখাবেন কিভাবে ভাই? দেখানোর একটা রাস্তা অন্তত বের করেন। আপনাদের 71 টিভি দেখতে হবে। খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এরপরে যদি এই আলোচনা নিয়ে আসতে হয় তাহলে ডিবিসি আর 71কে একসাথে বয়কটের ডাক দেওয়া হবে। কথা বললেই তারপর জামায়াত ইসলাম আর 71 সামনে নিয়ে এসে ইসলাম ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলবেন, এটা মেনে নেওয়া হবে না। জামায়াত ইসলামকে নিয়ে আমাদের কোনো চুলকানি নাই। আমাদের এখন যত চুলকানি সব যারা এখন এই যে মুক্তিযুদ্ধের পরিচয় দেয়, এটাকে ব্যবসা করে তারপর ধান্দাবাজি করে, তাদেরকে নিয়ে। যাদেরকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এদের ওই গোলাম আজমের যারা ছেলে আছে না, গোলাম আজমের ছেলেগুলোর চেহারা গিয়ে দেখেন, তারা কে কই আছে গিয়ে দেখেন। নিজামীর ছেলেরা কে কোথায় আছে গিয়ে দেখেন। আপনার এলাকায় যে জামাত ইসলাম করে ওই নেতার পরিবারের অবস্থা দেখেন। আর যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির পরিচয় দেয় তাদের সন্তানগুলো একটু দেখেন। গোলাম আজমের বাড়ির যে কুকুর আছে না, ওই কুকুরের যে ক্যারেক্টার তার চাইতে ওই মুজাম্মেল বাবুদের ক্যারেক্টার খারাপ। এরা নাতনির বয়সের মেয়ে থেকে শুরু করে ওর মার বয়সের মেয়ে, কেউ এদের কাছে নিরাপদ না। অতএব এদের থেকে সাবধান। এই জামাত ইসলাম আর 71 খেলা বহু হয়েছে, এখন আর আমরা এইসব খেলায় কেউ, ওই যুব সমাজ অন্তত এই খেলায় আর কেউ বিশ্বাস করে না। আমরা এখন দেখেন না, নিজে থেকেই আমরা পরিচয় দেই যে আমরা হচ্ছে গিয়ে রাজাকারের গর্বিত সন্তান। কেন বলি? আমাদের বাবারা রাজাকার না হওয়ার পরেও রাজাকারের গর্বিত সন্তান কেন বলি? আমরা দেখছি যাদেরকে রাজাকার বানানো হয়েছে তারাই তো গর্বিত মানুষ বাংলাদেশে। তাদের চরিত্রের সাথে অন্য কারোর চরিত্র মেলে না। জামাত ইসলামের দুজন মন্ত্রী ছিল 111 সরকার, 1 টাকার দুর্নীতি মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের পায় নাই। কেন পায় নাই? আপনার এলাকায় যে জামাত ইসলামের লোকজনগুলো আছে সেই লোকজনগুলোর চরিত্র দেখেন, তার পরিবারটাকে দেখেন, আর একজন আওয়ামী লীগের পরিবারটা দেখেন, তাহলে হিসাব মিলাইতে পারবেন। অতএব 71-এ কে কি রাজনৈতিক ভুল করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু জামাত ইসলামের ঘাড়ে বন্দুক রেখে তারপরে 71-এর এই বড়ি বিক্রি করতে দেওয়া হবে না। যাদের বাংলাদেশে বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম এগুলো শুনতে খারাপ লাগে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, খেলা শেষ। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের মানুষ এখন জাগ্রত জনতা। এই 71-এর ট্যাবলেট বিক্রি করে
তারপরে আমাদের বিসমিল্লাহ আসসালামু আলাইকুম বলা বন্ধ করা যাবে না।